আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা, আশা করি সবাই ভালো আছেন। তোমাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। আজকের যে ঘটনাটি পাঠিয়েছেন সেটি হচ্ছে ভোলা জেলার চর আমিনপুর গ্রাম থেকে মোহাম্মদ সুমন ছদ্মনাম। তো আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম প্রিয় মুন্না ভাই, আমি সুমন বরিশাল বিভাগের ভোলা জেলার একটা ছোট্ট চরাঞ্চল গ্রাম চর আমিনপুর গ্রামের ছেলে। আমাদের গ্রামটা মেঘনা নদীর একেবারে ধারে। বর্ষাকালে এখানে নদী যেন জীবন্ত দানব হয়ে ওঠে। ঘর বাড়ি ভেসে যায়, ঘরের মধ্যে জল উঠে, জমি হারিয়ে যায়। আবার যেন শীতে সেই নদী শান্ত হয়ে যেন কিছু একটা লুকিয়ে রাখে নিজের ভেতরে। ছোটবেলায় থেকেই আমি নদীর সঙ্গে মিশে বড় হয়েছি। নৌকা চালানো, মাছ ধরা বা রাতের নদীতে বৈঠা চালানো এসব আমার কাছে ছিল রোজকার কাজের মতো। কিন্তু সে এক রাত আজও আমার গায়ে কাটা দেয়। সেই রাতের পর থেকে আমি আর একা নদীতে নামিনি। সেদিন ছিল শ্রাবণের শেষ দিক। সারাদিন ভর বাড়ি বৃষ্টিপাত হয়েছে। রাতটা নামতে আকাশটা একদম কালো কুচকুচে হয়ে গেছে। বৃষ্টি থেমেছে কিছুক্ষণ হলো, কিন্তু নদীর উপর মেঘি কুয়াশা নেমে এসেছে। আমার বন্ধু রাজু ছদ্মনাম, সে বলল, সুমন চল না, আজ রাতে নদীর মধ্যে জাল ফেলি। রাতের শেষে ভোরের আগে ভালো মাছ পাওয়া যায় শুনেছি। আমি একটু ইতস্তত বোধ করছিলাম, কিন্তু রাজু জেদ ধরলো। তার কথা রাজি হয়ে নৌকা টেনে নামালাম ঘাটের মধ্যে। তখন মাঝরাত পেরিয়ে গিয়েছে। কুয়াশার ভেতরেও নদী যেন নিঃশ্বাস ফেলছে। হু হু করে বাতাস বইছে, তাতে নদীর বুকে ঢেউ ভরে উঠছে। আমরা দুজন, রাজু আর আমি, মাঝ নদীতে পৌঁছেছি নৌকো নিয়ে। তখন দেখি ঠিক কিছুটা দূরে একটা নৌকো দাঁড়িয়ে আছে। কোনো আলো নেই, হারিকেন নেই, শুধু একটা ছায়া দেখা যাচ্ছিল। কেউ বৈঠা চালাচ্ছে বলে মনে হয় না, অথচ নৌকাটা ধীরে ধীরে যেন ভেসে আসছে আমাদের দিকে। রাজু বলল, ওটা কার নৌকা রে সুমন? এই সময় নদীতে আর কেউ নামবে কেন? আমি হালকা হাসি দিয়ে বললাম, সম্ভবত কোনো জেলে হবে, মাছ ধরতে এসেছে। কিন্তু নৌকাটা যখন একেবারে কাছে এলো তখন আমাদের চোখ কপালে উঠে গেল। নৌকার উপর এক বৃদ্ধ মাঝি বসে আছে, মাথায় সাদা গামছা, গায়ে ছেঁড়া মলিন শার্ট, মুখে কোনো অভিব্যক্তি নেই। সে কিছু বলল না আমাদের, শুধু চেয়ে রইল আমাদের দিকে। তার চোখে আলো পড়লো, কিন্তু সে চোখে কোনো দৃষ্টি নেই, যেন খালি গর্ত হয়ে আছে। আমার গলা শুকিয়ে গেল। তখন রাজু ছদ্মনাম কাপা কাপা গলায় বলল, চাচা, এত রাতে একা নৌকা নিয়ে কোথায় যাচ্ছেন আপনি? বৃদ্ধ কোনো কথা বলল না, শুধু বলল, নদী ডাকে আর আমি যাচ্ছি সেদিকে। তারপর নৌকাটা ধীরে ধীরে উল্টো স্রোতে ভেসে গেল। আমরা ভেবেছিলাম হয়তো বুড়োটা পাগল, কিন্তু কিছুক্ষণের মধ্যে নদীর বুক ফুঁড়ে একটা শব্দ ভেসে এলো। কেউ যেন পানিতে কিছু টেনে নিয়ে যাচ্ছে। একদম শব্দ ভেসে এলো, কেউ যেন পানিতে কিছু টেনে নিয়ে যাচ্ছে, ভারী কিছু। রাজু চমকে উঠলো, কিন্তু সুমন, তুই কিছু শুনতে পাইছিস? আমি শুধু মাথা নাড়লাম। আমার মনে হচ্ছিল কেউ আমাদের নৌকার নিচে কিছু ঘষাঘষি করতেছে। হঠাৎ দেখি নৌকার পেছনে কেউ উঠে বসছে, আর সে ঢেউয়ের ভেতর থেকে একটা কালো হাত উঠে এসে নৌকার কিনারা ছুঁয়ে গেল। আমি চিৎকার করে বৈঠা ধরলাম, কিন্তু তখন নৌকা যেন নিজের মতো করে ঘুরছে। নদীর মাঝখানে নৌকাটা যেন কোনো অদৃশ্য শক্তির হাতে পড়ে গেছে। আমরা বাঁচার জন্য চিৎকার করতে লাগলাম, কিন্তু দূরে কুয়াশা ছাড়া কিছু দেখা যাচ্ছিল না। হঠাৎ রাজুর গলা শুনলাম, সুমন, কি আমার পা ধরে টানতেছে। আমি পিছনে তাকাতে দেখি রাজু অর্ধেক নদীতে ঝুঁকে আছে, তার মুখে ভয় আর আতঙ্ক। আমি ঝাঁপিয়ে পড়লাম, কিন্তু মুহূর্তেই সে পানির নিচে মিলিয়ে গেল। আমি চিৎকার করলাম, রাজু, রাজু, কিন্তু উত্তর এলো না। শুধু নদীর বুক থেকে একটা ফিসফিস শব্দ ভেসে এলো, তুইও আসবি। তখন ভোরের আলো ফুটতে ফুটতে আমি ঘাটে ভেসে এলাম। জ্ঞান ছিল না। গ্রামের লোকজন আমাকে উদ্ধার করলো। সবাই রাজুর খুঁজে নদীতে নামলো, কিন্তু তার লাশ আর পাওয়া গেল না। 3 দিন পর গ্রামের একজন বলল, সে নাকি ভোরের নদীতে একটা নৌকা দেখছে, যার মাঝখানে রাজু বসে আছে, আর বৈঠা চালাচ্ছে সে একজন একই বৃদ্ধ একটা মাঝি। দুজনের মুখে কোনো কথা নেই, শুধু নদীর দিকে চেয়ে তারা নৌকো চালাচ্ছে উল্টো স্রোতের দিকে। সেই থেকে আমাদের গ্রামে কেউ রাতে নদীতে নামে না। যেদিন কুয়াশা নামে মানুষ বলা বলি করতো, ভুতুরে নৌকো মাঝি আবার নেমেছে নদীতে। আমি এখনো রাতে নদীর দিকে তাকালে কুয়াশার ভেতরে একটা ছায়া দেখি, আর শুনি সেই ফিসফিসানি, নদী যেদিকে ডাকে আমি যাই সেদিকে। প্রিয় মুন্না ভাই, রাজুর মৃত্যুর পরের কয়েকটা দিন যেন দুঃস্বপ্নে কাটছিল। নদীর পাড়ে ঘাটে গেলেই মনে হতো কোথাও না কোথাও রাজু দাঁড়িয়ে আছে, ভিজে কাপড়ে, ফ্যাকাশে মুখে, নিঃশব্দ তাকিয়ে আছে আমার দিকে। গ্রাম জুড়ে কানা ঘোষা শুরু হয়ে গেল। কেউ বলল রাজু নাকি নদীতে পড়ে মারা গেছে, কেউ বলল ভূতের ধাক্কায় নৌকো উল্টে গেছে।
আমি নিজেই বুঝতে পারছিলাম না তখন আমি যা দেখেছি সেটা সত্যি ছিল নাকি দুঃস্বপ্ন ছিল। রাজুর লাশ আর পাওয়া গেল না, কিন্তু চতুর্থ দিন সকালে ঘাটে একটা অদ্ভুত গন্ধ ছড়ালো। মৃতদেহ পচে যাওয়ার মতো খুবই বিদঘুটে একটা পচা গন্ধ, অথচ কিছুই দেখা যাচ্ছে না চারদিক। গ্রামের বয়স্ক এক ছেলে বলল, এই গন্ধ মানে নদী এখনো কারো আত্মা ছাড়েনি, রাজু এখনো নদীর নিচে আটকে আছে। আমি ভয়ে কেঁপে উঠলাম। তখনই শুনলাম নদীর উপার থেকে ঢোলের মতো কিছু শব্দ আসছে। রাত না নামলেও সে আওয়াজে আমার বুক কেঁপে উঠলো। লোকেরা বলা বলে শুরু করলো এটা নাকি ভূতরে মাঝির ডাক। যখন নদী কাউকে নেই তখন মাঝি সেই আত্মাকে নিচের নৌকায় তুলে নেই। এক সপ্তাহ কেটে গেল। আমি ঠিক করলাম রাজুর খুঁজে নদীতে নামবো। আমাকে থামানোর মতো কেউ ছিল না তখন। রাতের বেলা হাতে বৈঠা নিয়ে বেরোলাম একাই নৌকো নিয়ে নদীতে। আকাশে আলো চাঁদ, নদীর জল কুয়াশায় ঢাকা। আমি নৌকা নিয়ে এগোতে নদীর ধারে একটা ছোট্ট চর চোখে পড়লো। ওই চরে কেউ বসবাস করে না। লোকেরা বলা বলি করতো বহু বছর আগে সেখানে এক মাঝি নাকি নৌকো ডুবে মারা গিয়েছিল, আর তারপর থেকে সেই চরে নাকি কেউ আর যায় না। কিন্তু সেই রাতে আমি যা দেখলাম, চরের ধারে একটা আগুন জ্বলছে, যারা কেউ চুলা জ্বালিয়ে বসে আছে সেখানে। নৌকা নিয়ে কাছাকাছি যেতেই দেখলাম একজন বৃদ্ধ মাঝি আগুনের পাশে বসে আছে। তার মুখে হুবহু সেই সাদা গামছা, ছেঁড়া শার্ট আর তার শূন্য চোখ। আমার বুক ধকধক করতে লাগলো, আমার গলা শুকিয়ে গেল। ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, চাচা আপনি কি? বৃদ্ধ মাথা তুলে বলল, কি খুঁজতেছিস তোর বন্ধুরে? আমি স্তব্ধ হয়ে গেলাম। সে কিভাবে জানে, কেমন করে জানে? আমি কিছু বলার আগে বৃদ্ধ আমাকে বলল, ও তো আমার নৌকায় উঠছে, এখন তোকেও ডাকছে ও। হঠাৎ দেখে চরের পেছন থেকে একটা ছায়া আসছে, ভিজে কাপড়, কাদায় ভরা পা আর মুখটা পুরোটাই ফ্যাকাশে। আমি স্থির হয়ে সেদিকে তাকিয়ে রইলাম। কোনো কথা বের হলো না আমার মুখ দিয়ে। ওহ রাজু! কিন্তু রাজুর চোখে কোনো চেনা চাহনি নেই, যেন ফাঁকা কুঠোরের মতো। সে ধীরে ধীরে বলল, তুই কেন পালালি সুমন? আমাকে বাঁচালি না কেন? আমি তোকে নিতে এসেছি। আমার চিৎকার বের হলো না, চারদিকে নিস্তব্ধ হয়ে গেল। বৃদ্ধ মাঝি তখন হালকা হালকা হাসলো, বিদঘুটে সে হাসি, আর নদীর দিকে তাকিয়ে বলল, নদী কাউরে ছাড়ে না রে বাবা, কেউ নদীর সে থেকে ফেরে না। সে মুহূর্তে চরের চারপাশ যেন কুয়াশা ঘন হয়ে এলো। একটা অদৃশ্য হাত আমাকে টানতে লাগলো। আমি বুঝতে পারছিলাম না। আমি নৌকা থেকে পড়ে গেলাম। ভয়ে মরিয়া হয়ে বইটা ছুঁড়ে ফেললাম নদীর উপরে আর চিৎকার করে উঠলাম, আল্লাহ বাঁচাও! আর মনে মনে জোরে জোরে সূরা পড়তে লাগলাম। যখন জ্ঞান ফিরে পেলাম তখন দেখলাম ভোর হয়ে গেছে। আমি আবার ঘাটে ভেসে এসেছি, কিন্তু নদীতে আমার নৌকো নেই। গ্রামের মানুষ বলা বলি করলো আমি নাকি গভীর রাতে ঘাটে পড়েছিলাম অজ্ঞান অবস্থায়। আমি রাজুর কথা বলতেই তারা চুপ হয়ে গেল। তখন বৃদ্ধ পরিমালি বলল, তুই যে মাঝিরে দেখেছিস, সে হলো নুরুল মাঝি। আজ থেকে প্রায় 25 বছর আগে বন্যার রাতে সে গ্রামের লোকজন পারাপার করতে গিয়ে নৌকা ডুবে মারা যায়। কেউ জানে না তার লাশ কোথায়। তারপর থেকে প্রতি বছর বন্যার সময় কেউ না কেউ নদীতে হারিয়ে যায়, আর কেউ না কেউ বলে নুরুল মাঝি নৌকায় ঢাক দিছে। আমি বুঝতে পারলাম যে বৃদ্ধকে আমি দেখেছি সে জীবিত না, সে সেই নুরুল মাঝি। আর রাজু হয়তো সেই নৌকায় বন্দি আত্মাদের একজন। পরের সপ্তাহে আমি সিদ্ধান্ত নিলাম নদীর ঘাটে একটা ছোট্ট কবর বানিয়ে রাজুর জন্য দোয়া করব। গ্রামের কয়েকজনকে নিয়ে ঘাটে নামলাম। দোয়া পড়া শুরু হতে নদীর দিক থেকে ঠান্ডা হাওয়া এলো। কুয়াশার ভেতরে একটা নৌকা দেখা গেল, ধীরে ধীরে ভেসে যাচ্ছে স্রোতের বিপরীত। নৌকায় এক বৃদ্ধ মাঝি আর তার পাশে রাজু বসে আছে। দুজনের মুখে কোনো শব্দ নেই, চোখ সোজা নদীর দিকে। সবাই স্থির হয়ে তাকিয়ে আছে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম আর ডাক দিলাম, রাজু! বৃদ্ধ মাঝি মাথা তুলে হাসলো, তুই দোয়া পড়তেছিস? ভালো কথা, কিন্তু নদী কাউরে ফেরত দেয় না। নৌকাটা অদৃশ্য হয়ে গেল কুয়াশার মধ্যে। আর সেই থেকে আজও যখন নদীর জল ফুলে ওঠে, আমাদের গ্রামের লোকজন শুনে সেই ঢোলের শব্দ, যেন কেউ নদীর বুকের ভেতর থেকে বইটা চালাচ্ছে। প্রিয় মুন্না ভাই, আমি এখনো সেই গ্রামেই আছি, কিন্তু আর কখনো রাতে নদীর ঘাটে যাই না। বয়স বেড়েছে, তবু মাঝে মাঝে স্বপ্নে দেখি নুরুল মাঝি হাসছে, সেই ভিড় ভয়ঙ্কর হাসি। রাজু তার পাশে বসে আছে, আর দুজনে বলছে, নদী যেদিকে ডাকে সেদিকেই আমি যাই। যেদিন আমার মৃত্যুর সময় আসবে, হয়তো সেদিন কুয়াশার ভেতর সেই নৌকাটা আবার আসবে। আমি জানি ওরা তখন বলবে, বৈঠা ধর সুমন, এখন তোর পালা। প্রিয় দর্শকরা, আপনারা যারা এই ঘটনাটি শুনতেছেন সবাই ভিডিওতে লাইক করে দিবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।
সবাই আমার জন্য দোয়া করবেন। ও প্রিয় মুন্না ভাই, আজকের মতো আমি বিদায় নিতেছি। মোহাম্মদ সুমন, ছদ্মনাম ভোলা, বরিশাল বিভাগের ভোলা জেলার চর আমিনপুর গ্রাম থেকে। প্রিয় দর্শকরা, আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে। আর যদি এই ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন। আপনাদের মতো দর্শকদের জন্যই আমরা এমন ভৌতিক সত্য ঘটনাগুলো নিয়ে আসি প্রতিনিয়ত। সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নোটিফিকেশন অন করে দিন। নতুন ঘটনা এলে আপনাকে জানিয়ে দিবে। আজ ফিরছি, তবে খুব শীঘ্রই আসছি নতুন এক ভৌতিক সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, একে অন্যের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।